প্রিয় দর্শক শ্রোতা, আজ 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। প্রকৃতিতে চলে এসেছে শরৎকাল। সকলকে শরতের শুভ্র মেঘে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব। আপনারা সকলেই জানেন, এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সফলতার কথা। এছাড়াও প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষিকে কিভাবে আরও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরও বেশি সম্পৃক্ত করা যায়, সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি এবং আমি হালিমাতুস সামিয়া। সবুজে ঘেরা বাংলার মাঠ আর কৃষকের স্বপ্ন দুটোই যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমাদের খাদ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের সঙ্গে ধানের রয়েছে গভীর সম্পর্ক। বর্ষার পানিতে যখন প্রকৃতি সজীব হয়ে ওঠে, তখন কৃষকের ঘরেও শুরু হয় নতুন প্রত্যাশার গল্প। এ সময় মাঠ জুড়ে বেড়ে উঠতে থাকে আমন ধান, আর সবুজ ধানের শীষে কৃষক দেখতে পান তার পরিশ্রম আর স্বপ্নের প্রতিচ্ছবি। প্রিয় দর্শক শ্রোতা, আমন ধানের ভালো ফলন শুধু সময় মতো চারা রোপণের উপর নির্ভর করে না, বরং এর জন্য প্রয়োজন পুরো মৌসুম জুড়ে সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। অতিরিক্ত পানি, আগাছা, পোকামাকড় ও রোগবালাইয়ের মতো নানা প্রতিকূলতা আমন ধানের ফলনকে প্রভাবিত করতে পারে। তাই সময়মতো আগাছা দমন, সুষম সার প্রয়োগ, পানি ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে ধানের সুস্থ বৃদ্ধি ও কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আমন ধানের পরিচর্যা বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ইমেইল থেকে একজন এবং ডাকযোগে পাঠানো চিঠি থেকে একজন, অর্থাৎ নির্বাচিত 2 জন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন। কাফি, অনেক কথাই তো হলো, তো চলো আমরা আসলে মূল আলোচনায় চলে যাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে আসি আগামী সপ্তাহে কৃষি আবহাওয়া সম্পর্কে। হ্যাঁ চলো, যেন কৃষক ভাইরা তাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সপ্তাহে দেশে অধিকাংশ এলাকায় বর্ষার প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের তাপমাত্রা কিছুটা সহনশীল এবং আরামদায়ক থাকবে। আমাদের বিভাগভিত্তিক আবহাওয়া এবং বৃষ্টিপাত নিয়ে আরও তথ্য জানব আমরা শাহেদের কাছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহে রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান ফসল চাষে কৃষক ভাইদের জন্য জরুরি পরামর্শ আমরা শুনব ইফাতের কাছে থেকে। বর্তমানে রোপণকৃত রোপা আমন ধানের জমিতে পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। তবে যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গিয়েছে, সেসব এলাকায় জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তবে একবারে পানি বের না করে দিয়ে ধীরে ধীরে পানি বের করে দিতে হবে, যাতে করে চারা গাছ হেলে পড়া বা ভেসে যাওয়ার ঝুঁকি না থাকে। এছাড়া আমন ধানের জমিতে এই আর্দ্র আবহাওয়ায় চুঙ্গি পোকা বা মাজরা পোকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পোকা দমনে নিয়মিত মাঠ পরিদর্শন করুন এবং অনুমোদিত বালাইনাশক প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, ভারী বৃষ্টিপাতের সময় বালাইনাশক প্রয়োগ বা সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। ভুট্টা চাষি ভাইরা মোচা গঠনকালে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন, কারণ ভুট্টা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। ফল এবং সবজি চাষি ভাইদের ক্ষেত্রে বিশেষ পরামর্শ হলো, প্রবল বাতাসে কলা গাছ যাতে হেলে না পড়ে সেজন্য খুঁটির ব্যবস্থা করুন। বর্তমান আবহাওয়া কলা গাছে সিগাটোকা রোগের জন্য উপযুক্ত সময়, তাই সতর্কতা হিসাবে 20 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। আক্রমণ মারাত্মক হলে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করুন।
এছাড়া বর্তমান আবহাওয়ায় পেঁপে গাছে মিলিবাগ পোকার দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় বালয়নাশক প্রয়োগ করুন। আগাম শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটোর বীজতলায় পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা রাখুন। বর্ষার কারণে চারার ক্ষতি এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের ছাউনি দিন, যার উচ্চতা মাঝের অংশ থেকে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে 60 সেন্টিমিটার হবে। পাশাপাশি এই সময়ে মিষ্টি কুমড়া, লাউ, করলা, কাকরোল এবং পটলের মতো গ্রীষ্মকালীন লাউজাতীয় ফসলে ফলের মাছি পোকা, লাল কুমড়ার বিটেল এবং এপিলাকনা বিটেলেরও আক্রমণ হতে পারে। মাঠ পর্যবেক্ষণ করে দ্রুত বালাইনাশক ব্যবস্থা গ্রহণ করুন। মাঠে পরিপক্ক সবজি থাকলে ভারী বর্ষণের পূর্বেই তা সংগ্রহ করে ফেলুন। গবাদি পশুর যত্নে এই বর্ষায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পশুকে নিয়মিত কৃমিনাশক প্রদান করুন। গোয়ালঘরে জীবাণুমুক্ত হিসেবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন এবং হাঁস, মুরগি ও পশুকে উঁচু, পরিষ্কার এবং শুকনো জায়গায় রাখুন। পানিতে নিমজ্জিত বা ডুবে যাওয়া জমির ঘাস পশুকে দেয়া থেকে বিরত থাকুন। পশুর গায়ে ক্ষত দেখা দিলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে দিন এবং মুখে ক্ষত দেখা দিলে খাবার সোডা ব্যবহার করতে পারেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুরা ও ত্বক রোগের টিকা প্রদান করুন। এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কল করুন 16358 এই নম্বরে। মৎস্য চাষি ভাইয়েরা, পুকুরে অতিরিক্ত পানি বৃদ্ধি পেলে নেটের ব্যবস্থা করুন যেন মাছ ভেসে না যেতে পারে। চলতি সপ্তাহে মাছের আংশিক আহরণ করুন এবং 15 দিন পর পর মাছের স্বাস্থ্য পরীক্ষা করুন। যে কোনো জরুরি পরামর্শের জন্য নিকটস্থ উপজেলা কৃষি, মৎস্য বা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন। আমাদের কৃষি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 16123 এবং মৎস্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে 16126 নম্বরে যোগাযোগ করুন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আবহাওয়ার এই পূর্বাভাসের সাথে মিল রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করুন। নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে বাঁচিয়ে রাখুন। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এবার মূল আলোচনা। অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। প্রথমেই যদি আপনার কাছে আসি, যে আমাদের তো দেশে আমরা দেখছি ইতোমধ্যে আমন ধান রোপণ করা হয়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় আমন ধান রোপণ করা হচ্ছে। তো এই যে বর্তমান পরিস্থিতি, আমন ধানের বর্তমান এই পরিস্থিতিতে আপনি কৃষকদের জন্য কি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিতে বলছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে কৃষক ভাইদের জন্য যে উপদেশ হচ্ছে, প্রতিদিন অন্তপক্ষে সপ্তাহে একদিন হলেও জমিতে গিয়ে পুরা জমিটা ভালোভাবে অবজার্ভ করা, কোনো পোকামাকড় বা রোগের লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি তারা গিয়ে এরকম দেখে যে পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছ দুর্বল হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের উপসর্গ দেখতে পায়, তো সেই ক্ষেত্রে নিজেরা অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ না করে বা অতিরিক্ত পরিমাণ কীটনাশক ডিলারদের কথা মতো না প্রয়োগ করে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসার তাদের পরামর্শ অনুযায়ী যদি পরিমিত পরিমাণ এবং সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ করে তাহলে মনে হয় অনেক ভালো হয়। আর দ্বিতীয়ত, আগাছা নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোপণের 30 থেকে 40 দিনের মধ্যে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আগাছা ধানের সাথে পানি, আলো, পুষ্টি এসব নিয়ে প্রতিযোগিতা করে, তো এর থেকে ধান গাছেও পুষ্টি কম পায়। তো সেক্ষেত্রে যদি সময় মতো যদি নিড়ানি দেয় অথবা অনুমোদিত বাজারে অনুমোদিত বিভিন্ন রকমের কীটনাশক আছে আগাছা দমনের জন্য, সেগুলো প্রয়োগ করে আগাছা দমন করতে পারবে। তো এবার যদি আপনি একটু বলতেন যে এই আমন ধানে এই অবস্থায় সার এবং ইউরিয়া সার আসলে কখন কিভাবে প্রয়োগ করলে ফলনটা বেশি পাবেন আমাদের কৃষক ভাইরা? ধন্যবাদ। ধানে সাধারণত জমি চাষের সময় কিছু সার প্রয়োগ করতে হবে, যেমন ইউরিয়া, টিএসপি, ফসফরাস, জিপসাম। তবে ইউরিয়াটা 3 কিস্তিতে প্রয়োগ করাই ভালো হবে। এমওপিটাও 2 কিস্তিতে প্রয়োগ করা যায়। ইউরিয়া সারের উপরই প্রয়োগ করলে ভালো। এটা দেখা যাচ্ছে যে প্রথম কিস্তিটা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে, আর সেকেন্ড কিস্তিতে দিবে চারা রোপণের 25 থেকে
30 দিনের মধ্যেই দিলে ভালো। সর্বশেষে যখন পেনিকেল ইনিশিয়েশন হবে মানে সেই সময় যদি দেয় তাহলে ভালো হবে। আর অন্যান্য সারগুলো জমির চাষের শেষ পর্যায়ে সবগুলো একসাথে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। আর অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করা না করাই বেটার। এই ক্ষেত্রে পরামর্শ অনুযায়ী সার প্রয়োগ করা ভালো। অনেক সময় কৃষকরা মনে করেন যে বেশি সার দিলেই মনে হয় বেশি হবে, ফলন পাবে, কিন্তু আসলে কিন্তু এটা হয় না, এরকমটা না। ইউরিয়া সার বেশি দিলে ভেজিটেটিভ গ্রোথটাই বাড়বে। তো আপনি যদি একটু বলতেন যে আমন ধানে পানি ব্যবস্থাপনাটা কিরকম হওয়া উচিত? ধন্যবাদ। আমন ধান সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে। তো যখন অতিরিক্ত বর্ষার পানি হবে তখন আমাদেরকে খেয়াল করতে হবে যেন মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, অতিরিক্ত পানি যেন জমিতে মানে আটকানো পানি না থাকে, এটা অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আর যখন জমি শুকিয়ে যাবে সেক্ষেত্রে একদম শুকানো পর্যায়ে যেন না যায়, তখন পরিমিত মাত্রায় পানি দিতে হবে। মানে আপনার মাটির যে আর্দ্রতা আছে এটা আমাদেরকে ধরে রাখতে হবে আর কি। আবার যখন অতিরিক্ত বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে আমাদের নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই করতে হবে, নাহলে বিভিন্ন রোগের আক্রমণ বাড়বে। এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আমন ধানের এই যে রোগ পোকার বিষয় যেটি রয়েছে, তো এটা আমাদের কৃষক ভাইরা কিভাবে শনাক্ত করবেন এবং এক্ষেত্রে তারা কি কি প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন? রোগ পোকা দ্রুত শনাক্ত করা গেলে হয় কি ক্ষতির পরিমাণটা অনেকটাই কমানো যায়। তো এখানে অনেক ধরনের পোকা থাকলেও আমন ধানে সাধারণত মাজরা পোকাটা বেশি ক্ষতি করে এবং লোকালি এটাকে কারেন্ট পোকাও বলে। তো মাজরা পোকার আক্রমণে কুশি পর্যায়ে মাঝের পাতা শুকিয়ে যায়, যেটাকে আমরা বলি যে ডেড হার্ট, এবং যাকে মরা ডিকো বলা হয়। আর শীষ বের হওয়ার পর আক্রান্ত শীষ সাদা হয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে হোয়াইট হেড বা সাদা শীষ বলে। আর যদি আমি পোকার পরে বা রোগের কথায় আসি তাহলে বাদামি ঘাস ফড়িং, যেটাকে বিপিএসও বলা যায়, এটা সাধারণত গোড়ার দিকে পোকা মানে আক্রান্তটা হয় এবং রস চুষে খায়। তো ধানের গাছটা একদম শুকিয়ে যায় তার আগে একটু হলদে হয়ে যায় এবং অনেকটাই যে শুকনো হয়ে যায়, তখন এক ধরনের বার্ন হয়ে যায়, সেটাকে আমরা হোপার বার্নও বলি। আর ব্লাস্ট রোগের সাধারণত মানে এটা চোখ বা নৌকা আকৃতির দেখা যায় এবং শীষের গোড়াতেও হতে পারে, যা নেক ব্লাস্ট নামে পরিচিত। আর যদি আমরা দমন ব্যবস্থাপনার কথা বলি, মাজরা পোকা এবং ব্লাস্ট রোগ উভয়ের ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে জৈবিক দমন ব্যবস্থাপনাতে যাব। প্রথমে রোগমুক্ত বীজ নিব, তারপর রোগ সহনশীল জাত করব। এগুলোর মধ্যে যেমন বৃধান 34, তারপর বৃধান 41, বৃধান 71, এগুলা হচ্ছে একটু সহনশীল জাত। এছাড়া আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ, এগুলো দিয়ে আমরা পোকা দমন করার চেষ্টা করব। আক্রান্ত পাতাগুলো মাটিতে পুঁতে ফেলবো যেন ছড়িয়ে আর অন্যান্য জায়গায় রোগ সৃষ্টি হইতে না পারে। এবং এগুলো করার পরে আমরা হচ্ছে সর্বশেষে এবার রাসায়নিক দমনের দিকে আসবো। সেক্ষেত্রে আমরা পরিমিত পরিমাণে কীটনাশক এবং সঠিক কীটনাশক প্রয়োগ করব। সর্বোপরি এই যে আমন ধানের ফলন বাড়ানোর জন্য আপনি কৃষকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে উপযোগী জাত, মানসম্মত বীজ, পোকা বা রোগ সহনশীল জাত, সঠিক পানি ব্যবস্থাপনা, সঠিক সার এবং সেটা সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। অনেক সময় আমরা মনে করি যে ইউরিয়া সার বেশি প্রয়োগ করলেই আমাদের ভালো হবে, বা আমাদের কৃষকরা অনেক সময় মনে করে কি যে ওই যে আমাদের যে কীটনাশকের ডিলারদের দোকান আছে, ওনারা ওদেরকে একটু ভুলভাল বোঝায়, বলে যে এটা দিয়ে দেন। তো ওনারা দেখা যাচ্ছে কৃষি অফিসের পরামর্শ ছাড়াই অতিরিক্ত কীটনাশক স্প্রে করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কি এইভাবে যত্রতত্র কীটনাশকগুলা মানে প্রয়োজন নাই, তারপরও আমি এত বেশি প্রয়োগ করতেছি, এতে অন্যান্য পোকাও সাসেপ্টেবল হয়ে যায়। তখন দেখা যায় যে অন্য পোকাও আর কাজ করছে না। তো সেই ক্ষেত্রে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো ইউরিয়া সার অতিরিক্ত প্রয়োগ করলেই যে আমার ফলন ভালো হবে তেমনটাও না, বা অতিরিক্ত যদি কীটনাশক প্রয়োগ করি তাহলেই যে আমার ফলন ভালো হবে সেরকম না। সব কিছুরই পরিমিত মাত্রাটাই উপযুক্ত, মানে পরিমিত মাত্রায় ব্যবহার করলে আমার অতিরিক্ত খরচও হবে না, আবার আমার ফলনটাও ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আগাছা দমন তো আমাকে করতেই হবে এবং জমিতে অতিরিক্ত পানি জমে থাকা যাবে না বর্ষাকালে। যে আপনি যেমনটা বললেন যে আমাদের কিভাবে আমন ধানের পরিচর্যাটা করতে হবে, আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা রয়েছেন, আশা করছি আপনারা আজকের এই আলোচনার মধ্য থেকে আপনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়েছেন। আমরা চাই যে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা আমন ধান চাষ করছেন, এবার আমন ধানের আপনাদের ফলনটা বেশ ভালো হোক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাফি, আমরা তো আজকের যে বিষয় সম্পর্কে বিস্তারিত আমাদের অতিথির থেকে জেনে এসেছি, তো চলো আজকে আমরা আমাদের দর্শক শ্রোতাদের আর বেশি অপেক্ষা না করি আজকের কুইজটা জানিয়ে আসি। হ্যাঁ, চলো তাহলে কুইজ বলে দেওয়া যাক। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্বে আপনাদের জন্য কুইজ। আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? আমি আবারও বলছি, আমন ধানে কোন প্রকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, SOMVABONARKRISHI @gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না। এছাড়াও ডাকযোগে আপনারা আমাদের চিঠিতে উত্তর পাঠাতে পারেন। আমাদের ডাকযোগে ঠিকানা সম্ভাবনার কৃষি, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। কাফি, আমরা তো প্রতি পর্বে আমাদের দর্শক শ্রোতাদের একটি সফলতার গল্প শুনিয়ে আসি, তো আজকেও কি আমরা এমন কোনো সফলতার গল্প শুনছি? হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব সরিষাবাড়ি জামালপুরের একজন সফল ধান চাষী মোহাম্মদ শফিকুল ইসলামের গল্প। এবং আমাদের গল্প শোনাচ্ছেন সজীব দত্ত। দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সজীব দত্ত স্বাগত জানাচ্ছি কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার সম্ভাবনার কৃষি আজকের অনুষ্ঠান থেকে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি একজন সফল কৃষক ভাইকে, যিনি ধান চাষে সফলতা পেয়েছেন। চলুন তার সঙ্গে কথা বলি। আপনার নাম পরিচয় বলবেন? আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম সাতপুয়া, উপজেলা সরিষাবাড়ি, জেলা জামালপুর। আমরা এখন কোন মাঠে রয়েছি আপনার? এটা বলারদিয়ার মাঠে আছি আমরা। কতটুকু জায়গা জুড়ে এই ধানের মাঠটি? এই জায়গায় 10 বিঘার মতো জমি আছে আমার ধান চাষ করছি এবার। এর বাইরেও কি আরো ধান চাষের জায়গা রয়েছে আপনার? হ্যাঁ, আরো ধান চাষের জায়গা আছে অনেক। সেটা কতটুকু জায়গা জুড়ে এবং কোথায় রয়েছে? এটা আমার পাশেই আছে, পাশের গ্রামে আছে, এখানে 3-4 বিঘা আছে। এখন এই ধান খেতে কি কি ধান রয়েছে? এই ক্ষেতে হাইব্রিড ধান আছে 2-3 রকমের, তারপরে আপনার স্বর্ণা 5 আছে, 103 আছে, এই জাতীয় আর কি 5-6 রকমের ধান আছে। শফিক ভাই, আপনি কত বছর ধরে এই ধান চাষ করছেন? প্রায় 25-30 বছর আগে আমার বাপ দাদারা করতো, তারপরে আমি করি এখন। আপনি তো ধান চাষের পাশাপাশি আরও অনেক ধরনের কৃষির সঙ্গে রয়েছেন, যেমন আপনি গরুর খামারও আপনার রয়েছে, সবজিও রয়েছে। এই যে সামগ্রিক কার্যক্রম, একজন সফল কৃষক কেমন লাগে নিজের কাছে? অবশ্যই ভালো লাগে, ভালো লাগার বিষয়। অনেকেই আমাকে দেখে উদ্বুদ্ধ হয়, আমার কাছে পরামর্শ নেয় কেমনে কোন বীজ গাড়বো, কোনটা গাড়লে ভালো হবো, কখন সার দিব, কখন কি দিব। প্রতিকূল যে পরিস্থিতি হয় তারা আমার কাছ থেকে পরামর্শ নেয়। পাশাপাশি আমাদের উপজেলা কৃষি অফিসের যারা আছে, উপজেলা কৃষি অফিসার, তারপর উপসহকারী কৃষি অফিসার লিটন ভাই সহ আমাদেরকে সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে যাচ্ছে, যে কারণে এলাকার লোকেরা কৃষি করে লাভবান হচ্ছে। বর্তমানে টেকনোলজির যুগ, উন্নত প্রযুক্তি, বিভিন্ন কিছু আছে, বিভিন্ন ধরনের জাত আছে। ভালো জাত চাষ করতে হবে, ভালো বিছন ব্যবস্থা করতে হবে। বিছন যদি ভালো হয়, জাত যদি ভালো হয়, অবশ্যই আপনার ফসল ভালো হবে এবং আপনি সফল হবেন, আপনি লাভবান হবেন। আপনার ছেলে মেয়ে কতজন, তারা কি করে? আমার 2 মেয়ে, তারা পড়াশোনা করে, ছোট, তারা ক্লাস 2-তে পড়ে, যমজ মেয়ে আমার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি পড়াশোনা করেছেন কোথায়? এই জামালপুরেই? জামালপুর থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এই ধান চাষের সফলতা এবং ধান নিয়ে কার্যক্রম, আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোনো ধরনের রোগবালাই বা সমস্যা হয় কি? হ্যাঁ, ধান চাষে অবশ্যই অনেক রকমের রোগবালাই আছে, অনেক সমস্যা আছে। তার মধ্যে ধরেন পোকামাকড়ের আক্রান্তের কিছু ব্যাপার আছে। তারপরে আপনার হলো যে ব্লাস্ট হয়, 2-3 রকমের ব্লাস্ট হয়। যেই ব্লাস্ট হওয়ার কারণে আপনার ওই ধানের শীষে মরে যায়, চিটে হয়। এগুলোর সঠিক নিয়মে, সঠিক মাত্রায়, সঠিক সময় বীজ দিতে হবে, প্রতিদিন খেতে আসতে হবে এবং এর পরিচর্যা করতে হবে। তাহলেই আপনার ভালো ফলন আশা করা সম্ভব। পরিশ্রম না করলে কোনো কিছুই ভালো আশা করা সম্ভব না। আপনাদের এই ধান চাষের ক্ষেত্রে কোনো সমস্যা হলে উপজেলা কৃষি অফিস কিভাবে আপনাদের পাশে থাকে?
উপজেলা কৃষি অফিস আমাদেরকে মানে ছায়ার মতো সার্বক্ষণিক আমাদের পাশে থাকে। যে কোনো প্রয়োজনে আমাদের প্রয়োজন হলে আমরা যাই, তারাও তাদেরকে ফোন করলে তারা আসে এবং তারা অন ডিউটিতেই থাকে। আপনাদের এই ধান যখন উঠে মাঠ থেকে, ওঠার পরে কোথায় আপনারা বিক্রি করেন? মোকাম কোথায় আছে আপনাদের? আমাদের মুকামে এনে আরামনগর বাজার বলতে একটা জায়গা আছে, এখানে আছে, তার দালাল আছে, ফরিয়া আছে, তারা আমাদের ক্ষেতের থেকেও ধান নেয়, শুকায় দিলে এটা আবার ওই বাজারেও বিক্রি করা যেতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ধান চাষে সফল কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এ পর্যায়ে আমরা কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা, এই ব্লকের যিনি দায়িত্বে রয়েছেন। অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস সরিষাবাড়ি। আপনাদের উপজেলায় কেমন সংখ্যক ধান চাষি রয়েছেন? আমাদের উপজেলার ম্যাক্সিমাম কৃষক ধান আবাদের সাথে জড়িত, প্রায় 60,000 কৃষক তারা ধান চাষের সাথে জড়িত। কেমন জায়গা জুড়ে কত হেক্টর জমিতে ধান চাষ একটু জানাবেন আমাদের? আমাদের 2টি মৌসুম ধান আবাদ হয়। বুড়ো মৌসুমে 19,300 হেক্টর এবং বুড়ো মৌসুমে 16,150 হেক্টর জমিতে ধান আবাদ হয়। বাহ, চমৎকার। আজকে এই যে ধান চাষে যারা সফল আপনাদের উপজেলার, তাদের প্রতি কি বলবেন? আসলে কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই পরিশ্রম করে। ধান আবাদ লাভজনক না হলেও কিন্তু ধান তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল। কৃষকরা যদি নিয়মিত সার, বিষ বা অন্যান্য পরিচর্যা করে তাহলে এখনও ধান আমাদের লাভজনক। উপজেলা কৃষি অফিস কিভাবে তাদের পাশে রয়েছে? আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলা কৃষি অফিসার এবং অন্যান্য কর্মকর্তাগণ সবসময় মাঠে থাকেন। মাঠে থেকে কৃষকের দোরগোড়ায় এই ধান চাষে যাতে কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা একজন সফল ধান চাষি তার সঙ্গে কথা বলছিলাম, পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তা তার সঙ্গে কথা বলছিলাম। আমরা বিদায় নেব আজকের আয়োজন থেকে। আপনাদের সবাইকে বলতে চাই, কৃষির সঙ্গে থাকি এবং দেশকে এগিয়ে নিয়ে যায় আরও সমৃদ্ধির পথে। সজীব দত্ত, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা থেকে। সামিয়া, আমরা আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, সেটা হচ্ছে কুইজ বিজয়ী। তুমি তো জানো যে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে আমরা বিজয়ী ঘোষণা করি। তো চলো তার আগে জেনে নেই ইমেইলের মাধ্যমে আমাদেরকে সঠিক উত্তর কারা পাঠিয়েছেন। হ্যাঁ, চলো আমরা দেখে আসি। ইমেইলের মাধ্যমে যারা আমাদের সারা বাংলাদেশ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ ও পারভিন আক্তার। গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন BM কৌশিক। খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আবুল হাশেম, মারুফা আক্তার এশা, পারুল আক্তার, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম পাপ্পু, আবরার শাহরিয়ার ফাহিম, HM স্বাধীন, হীরা খাতুন, হাবিবুর রহমান, আসিফ, শাহজালাল মাহমুদ, শাহানা আক্তার সুমা, একতারুন্নেসা তিশা, কাজী গোলাম রাব্বি, সানজিদা আক্তার নিশি, সালমা বেগম, মোহাম্মদ শাকিল আহমেদ ও নাসরিন আক্তার। গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, শামীম আকন্দ, সাবিহা কায়সার ইমা, মোহাম্মদ সারোয়ার হোসেন, ফাতেমা আক্তার, শিউলি আক্তার, ফারহানা আক্তার, ফাতেমা আক্তার, ওয়াশেক আবদুল্লাহ, খুরশিদ আলম সরকার ও আরিফুর মাহমুদ পরশ। নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ফারহিন রহমান, HM তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন, শরীফ ও আলামিন। মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল, আকসা আহমেদ ও মনোয়ারুল ইসলাম। রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লা, স্বপ্না পারভিন ও নাজমুল হুদা। টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল, আফিয়া সৈকত, আরিফ হোসেন ও মোহাম্মদ ফারুক হোসেন। রাজশাহী থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, MN সেন্টু, হাসিনা জামান হাসি, শরীফুন ইসলাম নিতু। জয়পুরহাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আজমাইন হোসেন, হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম ও জাকির হোসেন শোভন। ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, আফরা সাইয়ারা, আলামিন আলো, M আলম, মিরাজ আলী খান, সুজন আহমেদ, সাগর আহমেদ, ফাতেমাতুজ জোহরা, ফরিদ আহমেদ ও মোহাম্মদ শামীম।
নাটোর থেকে মেহেদি হাসান ও নীলা চৌধুরী। ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কেয়া, এস এম সবেদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মিল্টন, মোহাম্মদ আবু সাইদ ও মোহাম্মদ কফিল উদ্দিন। ভোলা থেকে নাজমা আক্তার, নুরুল ইসলাম নির্জন ও হাফসা বেগম জুই। চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নওসাবা নুহা, লাবণ্য লতা, সাফিয়া সেতু, তাফরিয়া তাহুরা, হাসনা হেনা, ইসাবা ইলা, সারাবান সারা, রিধিকা রিধি, আদিবা আভা, জান্নাতুল জুথি, নাজনীন নিহা, সিনথিয়া সিথি, সাফিয়া সেতু, তানজিম তটিনী। কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারদিনা তাসনিম দিশা, ফারুক আহমেদ। জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, মেহেদি হাসান মারুফ, হাফিজুর রহমান সাইমান। কুষ্টিয়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শামীম হোসেন, শাহনাজ পারভিন, মোহাম্মদ আব্দুস সালাম শেখ, সিদ্দিক আলী, সালমা খাতুন সাথী। ময়মনসিংহ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, নিশাত খান, আব্দুল সাত্তার, সাকিব হাসান বিদ্যুৎ, জাকির হাসান আরিয়ান। পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ ও মাহির ফয়সাল শিহাব। লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম ও কেশব চন্দ্র রায়। দিনাজপুর থেকে মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, শাফিন আহমেদ, খাদিমুল ইসলাম। সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, নুরুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, আলমাস আলী, রাকিব হাসান, নাইমুর রহমান নোবেল। চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সারোয়ার, মোহাম্মদ অলিউর রহমান, নূরজাহান বেগম, মুসলিমা খাতুন নন্দিনী। যশোর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ তুহিন আল মামুন, রেজা আল মামুন, রানা, অনিমেষ মণ্ডল। বগুড়া থেকে মোস্তাফিজুর রহমান। পাবনা থেকে সানোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন ও সেলিম আহমেদ। কুমিল্লা থেকে আইরিন আক্তার। নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক আলী। মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল শিকদার। ফরিদপুর থেকে মাসুদ হোসেন। নোয়াখালী থেকে নিশিতা জাহান তৃষা। শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন। সাতক্ষীরা থেকে মোহাম্মদ হেলাল হোসেন। এবং সর্বশেষ চট্টগ্রাম থেকে মেহেদি হাসান। প্রিয় দর্শক শ্রোতা, এবার ডাকযোগে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন ঢাকা থেকে কৌশিক আহমেদ, আফিয়া আহমেদ, সোনামা সুমা, নুরেন দুরদানি, সানোয়ার হোসেন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মাসুদ রানা, মোসাম্মদ হাসি খুশি। পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার। চাঁদপুর থেকে তাসনিয়া তনয়া। ময়মনসিংহ থেকে মোহাম্মদ জুয়েল মিয়া। নারায়ণগঞ্জ থেকে নাজরানা লোপা, শামীম শরীফ। গাজীপুর থেকে শামীম আকন্দ ও মোসাম্মদ সাবরিনা সারিকা। মুন্সিগঞ্জ থেকে মাহমুদা মৌ। খুলনা থেকে মোহাম্মদ সাহারুজ্জামান ফাহাদ, আয়শা বেগম আশা, সানজিদা আক্তার নিশি, সেতু হালদার, মোহাম্মদ শাহজাহান ঢালি। কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন্নেসা। চুয়াডাঙ্গা থেকে তাহসান আহমেদ, মোহাম্মদ মোকাদ্দেম আলী ও তানভীর আহমেদ শুভ। বগুড়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোসাম্মদ নাসরিন আক্তার মিম ও মোহাম্মদ আসহারুল হক। ঝিনাইদহ থেকে মোহাম্মদ রিপন আলী ও মোহাম্মদ মনিরুল ইসলাম। নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান ও শামিমা খাতুন। নাটোর থেকে মোসাম্মদ সাবিনা ইয়াসমিন ও মহিমা খাতুন। পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন। টাঙ্গাইল থেকে মোহাম্মদ আশিক। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরুল ইসলাম এবং সর্বশেষ মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন। প্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ইমেইল এবং ডাকযোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কাফি, তুমি তো জানো সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে আমাদের কাছে কুইজ বিজয়ী, কিন্তু সীমাবদ্ধতার কারণে ইমেইল থেকে যে কোনো একজনকে এবং ডাকযোগেও যে কোনো একজনকেই লটারির ভিত্তিতে আমাদের কুইজ বিজয়ী বলে ঘোষণা করতে হয়। তো চলো আজকে দেখে আসি কারা হলেন সেই ভাগ্যবান বা ভাগ্যবতী। হ্যাঁ, চলো তাহলে তাদের নাম ঘোষণা করেই দেই। প্রিয় দর্শক শ্রোতা, ইমেইলের মধ্য থেকে এই পর্বে কুইজের বিজয়ী হয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, গ্রাম উত্তর রামনাথপুর শেখপাড়া, পোস্ট রহমতপুর মাদ্রাসা, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনাকে অভিনন্দন। আমাদের তো আরো একজন কুইজ বিজয়ী রয়েছে ডাকযোগে। ডাকযোগে কে হলো কুইজ বিজয়ী? হ্যাঁ, চলো তাহলে নামটা ঘোষণা করেই দেই। ডাকযোগের মাধ্যমে প্রেরিত চিঠির মধ্য থেকে বিজয়ী হয়েছেন মোসাম্মদ সাবরিনা সারিকা, বেসিক শিল্পনগরী, টঙ্গী। সাবরিনা সারিকা, আপনাকে অভিনন্দন।
প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম আমন ধানের ভালো ফলন অনেকটাই নির্ভর করে সময় মতো সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ, আগাছা ও রোগবালাই দমন এবং প্রয়োজনীয় পানি ব্যবস্থাপনার উপর। তাই আমন মৌসুমে একটু বাড়তি যত্ন ও সচেতনতা নিশ্চিত করা গেলে আমন ধানের ফলন ও গুণগত মান যেমন বাড়ানো সম্ভব, ঠিক তেমনই কৃষকের ঘরে আসতে পারে কাঙ্ক্ষিত সাফল্য ও সচ্ছলতা। আসুন আধুনিক ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি অনুসরণ করে আমন ধানের প্রতিটি পরিচর্যা নিশ্চিত করি, গড়ে তুলি অধিক ফলনশীল ও টেকসই ধান উৎপাদন ব্যবস্থা। কেননা কৃষকের হাসিই আমাদের কৃষির সাফল্য, আর কৃষির সাফল্যই পারে সমৃদ্ধ করতে আমাদের দেশকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। শুনতে থাকুন বাংলাদেশ বেতার। আমরা আগামী পর্বে থাকব এমনই নতুন কোনো এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনার কৃষির সাথেই থাকুন।